শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ানের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ধনীদের আয় নয়, সব সরকারের নজর গরিবের টাকায়। ধনীদের কাছে কর আদায় ঠিকমতো না হলেও গরিবের কর মুক্তি নেই। ইরান এখন মুক্ত। 60 দিনের জন্য সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। লেবাননেও হবে না সংঘাত। বিশ্বকাপে শ্রেষ্ঠত্বের চূড়ায় মেসি। 18 গোল নিয়ে ইতিহাসের সেরা গোলদাতা এখন আর্জেন্টাইন বিস্ময়। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। কর ব্যবস্থার মূল উদ্দেশ্য হল সমাজে আয় বৈষম্য কমানো, ধনীদের কাছ থেকে বেশি কর নিয়ে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করা। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় সেই নীতির উল্টো চিত্রই যেন দেখা যাচ্ছে। প্রত্যক্ষ করের বাইরে পরোক্ষ করের বিস্তৃত জালে আটকা পড়ে তুলনামূলক কম আয়ের মানুষই। সবচেয়ে বেশি করের বোঝা বহন করছেন তারাই। অথচ উচ্চ আয়ের মানুষের জন্য কর ফাঁকি বা কর পরিকল্পনার নানা সুযোগ থাকলেও সাধারণ মানুষের সেই সুযোগ নেই। একজন নিম্ন বা মধ্যম আয়ের মানুষ প্রতিদিন বাজারে গিয়ে চাল, ডাল, তেল, সাবান, মোবাইল ফোন সেবা কিংবা বিভিন্ন প্রয়োজনীয় পণ্য ও সেবা কিনতে গিয়ে নিয়মিত ভ্যাট পরিশোধ করেন। তিনি চাইলেই এই কর এড়াতে পারেন না। ফলে তার উপার্জনের বড় অংশই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকারের রাজস্ব ভাণ্ডারে চলে যায়। অপরদিকে উচ্চ আয়ের ব্যক্তিরা তাদের আয়ের একটি বড় অংশ সঞ্চয়, বিনিয়োগ বা সম্পদে রূপান্তর করেন, যা তুলনামূলকভাবে কম করের আওতায় থাকে। প্রস্তাবিত 2026-27 অর্থবছরের বাজেট বিশ্লেষণ করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বলছে, নতুন কর কাঠামোয় সবচেয়ে বেশি চাপ পড়বে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের উপর। সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, যাদের বার্ষিক আয় 6 লাখ থেকে 15 লাখ টাকার মধ্যে তাদের করের বোঝা 12.5% থেকে 17% পর্যন্ত বাড়তে পারে। অথচ যাদের বার্ষিক আয় 30 লাখ টাকার বেশি তাদের কর বৃদ্ধি হবে মাত্র 7.6%। বাংলাদেশের রাজস্ব ব্যবস্থার ভ্যাট ও অন্যান্য পরোক্ষ করের অংশ উল্লেখযোগ্য। এই করের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ধনী গরিব সবাইকে একই হারে কর দিতে হয়। অর্থনীতিবিদদের ভাষায় এটি একটি রিগ্রেসিভ ট্যাক্স সিস্টেম, যেখানে আয় যত কম করের প্রকৃত বোঝা তত বেশি। ফলে নিম্ন আয়ের পরিবারগুলো একদিকে মূল্যস্ফীতির চাপ সামলাচ্ছে, অপরদিকে ভ্যাট ও করের বাড়তি বোঝাও বহন করছে। এতে তাদের প্রকৃত ক্রয় ক্ষমতা ক্রমাগত কমে যাচ্ছে। ঢাকার ধানমন্ডি 32 নম্বর এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিক্ষোভ শেষে এক সাংবাদিককে পিটিয়েছেন। হামলার শিকার মাহফুজুর রহমান শিশির দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আহত হয়েছেন দ্য নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ হোসেনও। এছাড়া অন্তত 10 জন সাংবাদিক হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল 9:45টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর ধানমন্ডি জোনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত 5 জন সাংবাদিক জানান, সকাল 8:30টার দিকে কলাবাগান থেকে মিছিলটি বের হয়। সোভানবাগ মসজিদ এলাকা ঘুরে এটি ধানমন্ডি 32 নম্বর সড়কে এসে শেষ হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই কর্মসূচির সমাপনী সমাবেশ চলাকালে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে। হামলার শিকার মাহফুজুর রহমান শিশির বলেন, সমাবেশে একাধিক নেতা বক্তব্য দিচ্ছিলেন। সাংবাদিকদের পক্ষ থেকে দায়িত্বশীল কয়েকজন বক্তব্য দিলে সংবাদ সংগ্রহের সুবিধা হবে বলে অনুরোধ করা হয়। তখন একজন বক্তা বলেন, সবার বক্তব্যই নিতে হবে, না হলে চলে যেতে হবে। আমি এর প্রতিবাদ করে বলি, আমাদের সঙ্গে এভাবে কথা বলছেন কেন? আমরা তো আপনাদের কর্মী নই। এরপরই আমাকে স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে মারধর করা হয়। শান্তি চুক্তির সম্ভাবনাকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে 60 দিনের জন্য নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, যা সোমবার থেকে কার্যকর হওয়া শুরু হয়েছে। পশ্চিম এশিয়া জুড়ে শত্রুতা শেষ করার লক্ষ্যে দুপক্ষের মধ্যে হওয়া সমঝোতা চুক্তির আওতায় লেবাননে লড়াইয়ের একটি টেকসই বিরতি শুরু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এসব ঘটনা এমন এক সপ্তাহান্তের পর ঘটেছে, যা সপ্তাহখানেক আগের চুক্তিটিকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিল বলে মনে হচ্ছিল। লেবাননে ইসরায়েলি হামলা চলতে থাকায় সমঝোতা চুক্তির প্রথম অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগ তুলে ইরান হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছিল। আর তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রণালীটি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছিলেন।
কিন্তু তেমন কিছু না ঘটে ঘটনা প্রবাহ শান্তি চুক্তির দিকে এগোতে থাকায় সোমবার হরমুজ প্রণালী দিয়ে ট্যাঙ্কার চলাচল বাড়তে শুরু করেছে আর তেলের দাম কমতে শুরু করেছে বলে রয়টার্স জানিয়েছে। আজ 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস। বাংলাদেশের ইতিহাসের অন্যতম নিয়ন্তা এই দলটি ইতিহাস অম্লমধুর। দেশের ইতিহাসের প্রধান চরিত্রে পরিণত হওয়া রাজনৈতিক দলটিকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। আধুনিক বাংলা কবিতায় যে কটা নাম সবচেয়ে সম্মানের সঙ্গে উচ্চারিত হয় তাদের মধ্যে নবারুণ ভট্টাচার্যের নাম থাকবেই। তিনি গুটি কয়েক বাঙালির একজন যার মেরুদণ্ড কখনো বিক্রি হয়নি, যার কবিতায় উঠে এসেছে বৈষম্যের বিরুদ্ধে স্পষ্ট উচ্চারণ, যিনি মনে করতেন যেই কবি মানুষের পক্ষে কথা বলেন না তিনি মানুষ নন, ইতর প্রাণী বিশেষ। 23 জুন কবি নবারুণ ভট্টাচার্যের জন্মদিন। যিনি বা যারা নবারুণকে চেনেন না তারা হয়তো তার ছবি দেখে ধাক্কা খাবেন, মনে হবে অবিকল ঋত্বিক ঘটক দাঁড়িয়ে আছেন। খুব স্বাভাবিক, প্রখ্যাত চলচ্চিত্রকার তার আপন মামা। 1948 সালের 23 জুন প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবী ও নাট্যকার পুলক ভট্টাচার্যের সংসারে জন্ম নেন নবারুণ। নবারুণের কাছে স্বভূমি চেনা গুরুত্বপূর্ণ মনে হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথমে পড়েছেন ভূতত্ত্ব নিয়ে, এরপর ভর্তি হন ইংরেজি বিভাগে। বিপ্লবকে ভাষা দেওয়ার লড়াকু দায়িত্ব পালন করেছেন অহর্নিশ। যুক্ত ছিলেন CPIML লিবারেশন সাংস্কৃতিক ফ্রন্টে। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না সূত্রে তিনি প্রথম জনপ্রিয়তা পান, কিন্তু তার লেখা উপন্যাসও কম প্রভাবধারী নয়। হার্বার্ট ফ্যাতারু সিরিজ কাঙাল মালসাট সিনেমা হয়ে এর প্রমাণ রেখেছে। নবারুণ কখনো চাননি তার দেশ কোনো মৃত্যু উপত্যকায় পরিণত হোক, তাই তিনি দেশকেও অস্বীকার করার সাহস দেখাতে পারেন। লকআপের পাথরহীন কক্ষে ময়না তদন্তের হাজার আলোক কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা অশিক্ষার বিদ্যায়তনে শোষণ ও ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক। বাংলাদেশের কবিরাও লোরকার মতো প্রস্তুত থাকুক। হত্যার শ্বাসরোধের লাশ নিখোঁজ হওয়ার স্টেন গানের গুলিতে সেলাই হয়ে যাবার জন্য প্রস্তুত থাকুক। তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। লিওনেল মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। প্রথম গোলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন মেসি। এবার বিশ্বকাপে 2 ম্যাচে 5 গোল দিলেন মেসি। এখন পর্যন্ত মেসি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে ওঠা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জয়ে দেখা গেল ফরাসি ঝলক। 3.5 ঘন্টার বেশি সময় ধরে চলা ম্যাচটিতে ফ্রান্স জিতেছে 3-0 গোলে। এই জয়ে নকআউটও নিশ্চিত করেছে ফ্রান্স। প্রথমে কিলিয়ান এমবাপ্পের গোলে 1-0 গোলে এগিয়ে যায় ফ্রান্স, তবে বজ্রঝড়ের কারণে সেই বিরতি স্থায়ী হয়েছে 2 ঘন্টার বেশি। শেষ পর্যন্ত অনিশ্চয়তা কাটিয়ে খেলা শুরু হয় বাংলাদেশ সময় সকাল 6:30টায়। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ভুলে নিজের দ্বিতীয় গোল আদায় করেন এমবাপ্পে। রোমাঞ্চকর এক লড়াইয়ে নরওয়ে ও সেনেগাল মিলে করেছে 5 গোল, তবে শেষ হাসিটা হেসেছে নরওয়ে। দলটির হয়ে জোড়া গোল করেছেন হালান্ড। বিশ্বকাপে 2 ম্যাচে তার গোল এখন 4টি। ম্যাচে নরওয়ের অন্য গোলটি মার্কুস হোমগ্রেন পেদারসেনের। এই 3টি গোলই পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে নরওয়ে। সেনেগালের হয়ে জোড়া গোল করেন ইসমাইল সার। বিশেষত যোগ করা সময়ের গোলে ঘুরে দাঁড়ানোর আশা জাগিয়েছিলেন তিনি, যদিও শেষ রক্ষা হয়নি। শুরুতে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় তুলে নিয়েছে আলজেরিয়া। সান ফ্রান্সিসকোর বে স্টেডিয়ামে যে গ্রুপের খেলা জর্ডানকে 2-1 গোলে হারিয়েছে তারা। এই জয়ে নকআউট খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে আলজেরিয়া। বিপরীতে টানা 2 ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে জর্ডানের। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে সই হওয়ার পরও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা আছে।
ফলে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ কাটছে না। সিএনএনের সংবাদে বলা হয়েছে, ধরা যাক হরমুজ খুলে দেওয়া হয়েছে, কিন্তু ইতিমধ্যে অনেক দেরি হয়ে গিয়েছিল। প্রায় 4 মাস ধরে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ কার্যত বন্ধ। বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের হিসাবে এই যুদ্ধের কারণে বিশ্ববাজারে মোট 115 কোটি ব্যারেল তেল সরবরাহ হয়নি। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় তেল সরবরাহ করা যাবে না, এই আশঙ্কায় মধ্যপ্রাচ্যের দেশগুলো উৎপাদন হ্রাস করে। ফলে বিদ্যমান মজুদ থেকে তেল সরবরাহ করে অনেক দেশ, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে বৈশ্বিক তেলের বাজার ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে গেছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির কৌশলগত তেল মজুদ 1990 সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। যুক্তরাষ্ট্রের জরুরি মজুদও 43 বছরের মধ্যে সবচেয়ে কম। বাণিজ্যিক মজুদও এখন এমন পর্যায়ে কার্যক্রম পরিচালনা করাও চাপ হয়ে গেছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের মধ্যে প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। দুজনেই পাল্লা দিয়ে গোল করছেন, কখনো এগিয়ে যাচ্ছেন মেসি, কখনো বা এমবাপ্পে। এখন তাদের মধ্যে যে লড়াইটা হচ্ছে, একসময় রোনালদো নাজারিও ও মিরোস্লাভ ক্লোজার মধ্যে দেখা যেত এমন লড়াই। গতরাতে ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেন মেসি। আর্জেন্টাইন ফরওয়ার্ডের গোল এখন 18, দুয়ে থাকা ক্লোজার বিশ্বকাপ গোল 16। মেসি যেখানে শেষ করছেন, কিলিয়ান এমবাপ্পে শুরু সেখানেই। ডালাস থেকে 2357 কিলোমিটার দূরে ফিলাডেলফিয়ায় এমবাপ্পের জোড়া গোলে ক্লোজার পাশে বসেছেন। বজ্রঝড়ের রাতে ইরাকের বিরুদ্ধে এমবাপ্পের 2 গোল করে বিশ্বকাপে তার গোল সংখ্যা হয়ে গেল 16। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে সর্বোচ্চ গোলের রেকর্ডে যৌথভাবে 2 ক্লোসা এমবাপ্পে, 15 গোল করে 3 ফেনোমেনন রোনালদো। বাঙালিয়ানার সায়নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।